নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই যদি এফআইআই এবং ডিআইআই এদের কথা বলি, আজকের দিনে এই এদের দুজনের তরফ থেকে সেল অফ দেখা গেছে। এই ডিআইআই এরাই 596 কোটি টাকা সেলিং করেছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে এফআইআই এরাও এই 880 কোটি টাকা সেলিং করেছে। এবার অনেকে বলবেন আজকের দিনে তো মার্কেটে হেভি সেল অফ দেখা গেছে, তাহলে মাত্রই 1400-1500 কোটি টাকার বিক্রি হয়েছে। এরকমটা নয়, এই যে মার্কেটে ডিআইআই রয়েছে, এফআইআই রয়েছে, এদের যে ডেটা সেগুলো প্রতিদিন আপডেট হয় এবং সেখানে আরো অনেক ইনভেস্টর রয়েছে, এই রিটেল ইনভেস্টর রয়েছে, তার সঙ্গে সঙ্গে যে এইচএনআই ক্যাটাগরি রয়েছে তারা রয়েছে, তারপরে বিভিন্ন মিউচুয়াল ফান্ড কেনাকাটা করে। তো সেই সমস্ত যে ডেটা সেগুলো কিন্তু প্রতিদিন আপডেট হয় না। সেইগুলো যদি ধরেন তাহলে কিন্তু আজকের দিনে যে সেল অফ সেটা অনেকটাই হেভি এবং সেখানে ফুল যে ডিটেলস সেটা দেওয়াও থাকে। এবং তার সঙ্গে সঙ্গে এই ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে দেখতে পাচ্ছেন এই ইন্ডেক্স ফিউচার, এখানেও এই 586 কোটি টাকা সেলিং হয়েছে এবং এই যে স্টক ফিউচার এখানেও এই 2030 কোটি টাকা সেলিং হয়েছে। চারদিক থেকে আজকে মার্কেটে বিক্রি দেখা গেল। এফআইআই বিক্রি করেছে, ডিআইআই বিক্রি করেছে এবং তার সঙ্গে সঙ্গে ফিউচার অ্যান্ড অপশন মার্কেটেও ভালো সেলিং দেখা গেছে। আর এরপরে আমেরিকান মার্কেট, গ্লোবাল মার্কেটই খারাপ পারফর্ম করছে এবং আমেরিকান মার্কেটেও সেটা দেখা যাচ্ছে। এই ডাও জোন্স 0.65% ডাউন এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই নাসডাক কম্পোজিট, এটাও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 0.5%-এর কাছাকাছি ডাউন হয়ে রয়েছে। আর আমাদের এই ইন্ডিয়ান মার্কেটের এডিআর গুলো কেমন পারফর্ম করছে? খুবই খারাপ পারফর্ম করছে। এই ইনফোসিসের এডিআর 4% ডাউন, তারপরে এই আইসিআইসিআই ব্যাংকের এডিআর 1.67% নিচে রয়েছে, উইপ্রোর এডিআর 2.61% ডাউন, এইচডিএফসি ব্যাংকের এডিআর 1.68% নিচে, ডক্টর রেড্ডি ল্যাব এটা পড়েছে 0.59%। তারপরে এই যাত্রা অনলাইন এখানেও এই 2%-এর কাছাকাছি ডাউনফল দেখা যাচ্ছে। বেশিরভাগই এডিআর দেখতে পাচ্ছেন লাল নিশানে ট্রেড করছে এবং এর সঙ্গে সঙ্গে এই যে গিভ নিফটি, এখান থেকে কিন্তু পজিটিভ সিগন্যাল নেই, কিছুটা লাল নিশানেই বর্তমানে গিভ নিফটি ট্রেড করছে। আর এরপরে চলুন দেখে নিই আমেরিকা এবং ইরানের মধ্যে এই পরিস্থিতি সেটা কেমন রয়েছে, কি কি নতুন আপডেট এসেছে। দেখুন এই 2026-এর মধ্যেই এই ইরান এবং ইউএস এর মধ্যে একবার যুদ্ধ কিন্তু লাগবেই। সেটা আজকেও লেগে যেতে পারে, এই সপ্তাহতেও লেগে যেতে পারে, মানে যে উইকেন্ড, এবং তার সঙ্গে সঙ্গে কিছু মাসের মধ্যেও লাগতে পারে। তবে খুব তাড়াতাড়ি এই যে যুদ্ধ সেটা লেগে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। কিছু আপডেট সামনে এসেছে, যেমন দেখতে পাচ্ছেন মোর ক্যারিয়ার্স ওয়াইডার থিয়েটার ইউএস বিল্ড আপ অ্যারাউন্ড ইরান ডট ভেনেজুয়েলাস এপিসোড। মানে এই ভেনেজুয়েলাকে অ্যাটাক করার জন্য এই আমেরিকা যা কিছু প্রস্তুতি নিয়েছিল তার থেকে কিন্তু বর্তমানে ইরানের বিপক্ষে আরো বেশি প্রস্তুতি দেখা যাচ্ছে। এই ইউএস এর যে মিলিটারি যারা এই ইরানের চারদিকে বিল্ড আপ করছে, সেখান থেকে এরকমই সংকেত আসছে যদি অ্যাটাক হয় এটা কিন্তু আরো বেশি শক্তিশালী হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মোর টেকনোলজিক্যালি অ্যাডভান্স অ্যান্ড জিওগ্রাফিক্যালি এক্সপেন্সিভ দ্যান ইটস ম্যান পাওয়ার হেভি ক্যারিবিয়ান ডিপ্লয়মেন্ট বিফোর স্ট্রাইকিং ভেনেজুয়েলা। মানে ভেনেজুয়েলাতে অ্যাটাক করার জন্য যা কিছু ব্যবহার করা হয়েছিল তার থেকে আরো বেশি অ্যাডভান্স জিনিস এখানে ব্যবহার করা হবে। তবে ইরান কি বলছে? ইরান এটাই বলছে যে প্রতিটা দেশেরই এই যে নিউক্লিয়ার এনরিচমেন্ট তার স্বাধীনতা থাকা উচিত, কিন্তু সেখানে আমেরিকা বলছে যে ইরানের কাছে কোনোভাবে এই যে নিউক্লিয়ার ওয়েপন সেটা থাকতে পারে না। এবং এই 2003-এর পর থেকে দেখতে পাচ্ছেন এই আমেরিকা সর্বপ্রথম এত বড় অ্যাটাকের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই ইউএস এর নাভাল এবং তার সঙ্গে সঙ্গে যে এয়ারফোর্সটা রয়েছে তারাও প্রস্তুতি নিচ্ছে এই একটা পোটেন্সিয়াল ওয়ারের জন্য। তবে এইখানে কিছু টুইস্ট আসছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ব্রিটিশ বেস বা ইউরোপিয়ান যে ইউনিয়নে রয়েছে তারা কিন্তু এটা বলে দিয়েছে যে তাদের বেস ব্যবহার করে এই আমেরিকাকে কিন্তু এই যুদ্ধ করতে তারা দেবে না। এবং তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের যে অফিসিয়ালরা রয়েছেন তারা তাদের যে মানুষজনরা এই ইরানে থাকেন তাদেরকে সেই দেশটা ছাড়তে বলছেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই পোল্যান্ডের পিএম এর নাম সামনে আসছে, তিনি তাদের যে সিটিজেনরা যারা এই মুহূর্তে ইরানে রয়েছে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি এই যে ইরান সেটা ছাড়ার কথাও বলছে। আর মূলত এই জিনিসটা আরো বেশি ডেভেলপ হচ্ছে কার পর থেকে? এর আগে এই ইসরায়েলের সঙ্গে মিলে আমেরিকা ইরানের উপর অ্যাটাক করেছিল, মানে ইরানের যে নিউক্লিয়ার বেস রয়েছে। এবং বর্তমানে স্যাটেলাইট ইমেজে এগুলো দেখা যাচ্ছে ইরান তাদের এই যে ডেস্ট্রয়েড বিল্ডিং গুলো সেইগুলো কিন্তু নতুন ভাবে আবার তৈরিও করেছে, দেখতে পাচ্ছেন রিপেয়ার করে ফেলেছে। এবং এটাই মূলত এই অ্যাটাকের কারণ হতে পারে। আর যেটুকু রিপোর্ট সামনে আসছে এখানে দেখতেই পাচ্ছেন ইউএস এর মিলিটারিরা তারা সম্ভবত এই যে শনিবার দিন সেদিনই অ্যাটাক করতে পারে। আর কালকে দেখতেই পাচ্ছেন শুক্রবার রয়েছে, মানে এই উইকেন্ডের আগের দিনটা, এবং এই সময় অনেক ইনভেস্টর কিন্তু তাদের যে পোর্টফোলিও সেটা খালিও করতে পারে। সেরকম বড় যে বাইং আসবে সেরকম সম্ভাবনা কিন্তু আগামী কালও নেই, কারণ এরকম আনসার্টেনিটির মধ্যে বড় বাইং আসা কিন্তু সম্ভব নয়। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেও ঠেট দিয়ে দিয়েছেন যদি এই ইরান তাদের এই নিউক্লিয়ার টকে রাজি না হয় তাহলে ইরানের জন্য সেটা কিন্তু খুবই খারাপ জিনিস হবে। তবে একটা জিনিস ভালো, যদি এই যুদ্ধের কারণে মার্কেট পড়েও যায় তাহলে কিন্তু সেই যে ডাউনফলটা সেটা বেশি দিন টিকবে না, খুব তাড়াতাড়ি রিকভার করবে। কেননা আমেরিকা যখন এরকম অ্যাটাক করে খুব বেশি দিন সময়ও কিন্তু নেয় না। যেমনটা ভেনেজুয়েলার সময় দেখেছিলাম 2-3 দিনের মধ্যেই এই যে প্রবলেম সেটা কিন্তু সলভ হয়ে যাবে। মানে যে কোনো সময় বড় একটা ডিপ কিন্তু পোর্টফোলিওতে আসতে পারে, তার সঙ্গে সঙ্গে মার্কেটে। আর এরপরে যদি আগামীকালের কথা বলি, মানে ফেব্রুয়ারির 20 তারিখ, এই দিনটাও গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর যে ট্যারিফ বসিয়ে দিয়েছেন সেই ব্যাপারটা নিয়ে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে। তো এটাই দেখার থাকবে যে পরবর্তী কোনো তারিখ দেওয়া হয় নাকি আগামীকালই এর যে আউটকাম সেটা সামনে চলে আসে। যেমনটা এর আগে আমরা দেখতে পাচ্ছিলাম বারবার এই তারিখ পিছোচ্ছিল।
পাচ্ছেন সুপ্রিম কোর্ট সেটস February 20 অ্যাজ নেক্সট ওপিনিয়ন ডে অন ট্রাম্পস ট্যারিফ। আর অনেকে বলবেন 50% থেকে তো 18% ট্যারিফ করে দেওয়া হয়েছে, তাহলে এরপরেও এই জিনিসটা কেন গুরুত্বপূর্ণ? কারণ দেখুন, এই সুপ্রিম কোর্ট যদি ট্রাম্পের ট্যারিফটাকে বাতিল ঘোষণা করে দেয়, তাহলে এই যে ট্যারিফ যেটা বর্তমানে 18% রয়েছে সেটা কিন্তু জিরোতে চলে আসবে, যেটা কিন্তু প্রতিটা দেশের জন্যই ভালো হবে। তবে এখানে এত খুশি হওয়ারও কারণ নেই, কারণ ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বলে রেখেছেন যদিও সুপ্রিম কোর্ট তার এই ট্যারিফের ডিসিশনটাকে বাতিল করে দেয়, তবুও কিন্তু আমেরিকার কাছে আলাদা মেথড রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন, ট্রাম্প হ্যাজ আদার ট্যারিফ অপশনস ইফ সুপ্রিম কোর্ট স্ট্রাইকস ডাউন হিজ ওয়ার্ল্ড ওয়াইড ইম্পোর্ট ট্যাক্সেস। এছাড়াও আগামীকাল এই যে জিডিপির ডেটা সেটাও সামনে আসতে চলেছে। কোন দেশের জিডিপির ডেটা সামনে আসবে? আমেরিকার যে জিডিপির ডেটা সেটা সামনে আসবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই 20 তারিখে ডেট রয়েছে। এবং এর আগে দেখেছিলাম ফেডের মিটিং এর যে মিনিটস যেটা সামনে এসেছে, সেখানে কিন্তু বলা হয়েছে এই যে ইকোনমিক ডেটাগুলো সেইগুলোকে দেখেই পরবর্তীকালে রেটের যে ডিসিশন সেটা নেওয়া হবে। এবং সেই কারণে জিডিপি বলুন, তার সঙ্গে সঙ্গে ইনফ্লেশন বলুন, এই যে ডেটাগুলো সেইগুলো দেখাও গুরুত্বপূর্ণ হবে। এরপর একটি কোম্পানি MCX আজকে খারাপ মার্কেটেও দেখতে পেয়েছেন, এই টপ লেভেল থেকে পড়ে গেলেও দিনের শেষে 1% বেড়ে বন্ধ হয়েছে। কি কারণে এই স্টকে এত তেজি এসেছে? এইখানে দেখতে পাচ্ছেন এই MCX তারা কি করেছে, এর আগে যখন সোনা এবং রূপোর দামে অনেকটা ভলিটিলিটি দেখা যাচ্ছিল, তখন তারা অ্যাডিশনাল কিছু মার্জিন লাগিয়ে দিয়েছিল। এই যেমন দেখতে পাচ্ছেন গোল্ডের ফিউচারে এই 3% মার্জিন যুক্ত করেছিল, এবং তার সঙ্গে সঙ্গে এই সিলভারের ফিউচার্স এখানে 7% মার্জিন অ্যাড করেছিল। কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন এই গোল্ড বলুন বা তার সঙ্গে সঙ্গে এই যে সিলভার, এখানে কিছুটা স্টেবিলিটি ফিরে এসেছে, এবং সেই কারণে এই MCX কি করেছে, এই অ্যাডিশনাল যে মার্জিনটা বসিয়ে দিয়েছিল সেই যে মার্জিন সেটা উইথড্র করে নিয়েছে। তো এর ফলে কি হবে, এই যে অপশন ফিউচার এদের যে লট সেগুলো আগের তুলনায় সস্তা হবে, এবং যার কারণে ট্রেডিংও বাড়বে। আর এই কারণেই দেখতে পেয়েছেন আজকে MCX এর শেয়ারে তেজি এসেছে। আর এরপরে যদি বলি Q3 নাম্বার, তো এই নাম্বারের যে সিজন সেটা শেষ হয়ে এসেছে, তবুও কিছু কিছু কোম্পানি তাদের নাম্বার পেশ করছে। তাদের মধ্যে যদি কথা বলি, একটি বড় কোম্পানি ABB ইন্ডিয়া, এই কোম্পানি আজকের দিনে তার নাম্বার পেশ করেছে। কেমন এসেছে নাম্বার? এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে অর্ডার্স এটা 5 বছরের সর্বোত্তম জায়গায় এসেছে। তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে রেভিনিউ সেটা মার্কেটের অনুমানকে বিট করেছে, এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করেছে। চলুন একবার নাম্বার ডিটেলসে দেখে নিই। এইখানে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন 3,365 কোটি থেকে বেড়ে হয়েছে 3,557 কোটি, যেটা কোয়ার্টারলিও বেশি। তারপরে এই খরচা বেড়ে যাওয়ার কারণে এই যে অপারেটিং প্রফিট এটা ডাউন হয়ে গেছে, 657 থেকে পড়ে হয়ে গেছে 546 কোটি। আর এই নেট প্রফিট কেমন এলো? এই নেট প্রফিটে ডাউনফল দেখা গেছে, এই 528 নেট প্রফিট পড়ে হয়েছে 433 কোটি। মানে এই রেভিনিউ এটা ভালো এসেছে, তার সঙ্গে সঙ্গে মার্কেটের অনুমানকে মিট করেছে, কিন্তু এই যে কোম্পানির নেট প্রফিট সেটা পড়ে গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই 29 টাকা 59 পয়সা করে ফাইনাল ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করেছে। আর এই ডিভিডেন্ডের রেকর্ড ডেট কবে কি রাখা হয়েছে? এরপরে দেখতে পাচ্ছেন কোম্পানি এই যে অ্যানুয়াল জেনারেল মিটিং সেটা বসাতে চলেছে। কবে বসাবে? এই স্যাটারডে May 9। আর এখানে দেখতে পাচ্ছেন দ্য ক্রুশিয়াল রেকর্ড ডেট ফর ডিটারমাইনিং এলিজিবিলিটি ফর দ্য ডিভিডেন্ড পেমেন্ট হ্যাজ বিন সেট অ্যাজ May 2, 2026। মানে এই যে ডিভিডেন্ডের রেকর্ড ডেট সেটা রাখা হয়েছে এই মে মাসের 2 তারিখটাকে। তারপরে আরো একটা কোম্পানি CIE অটোমোটিভ ইন্ডিয়া লিমিটেড, এই কোম্পানিও তাদের নাম্বার পেশ করেছে। এইখানে সব ফিগারগুলো দেখতে পাচ্ছেন মিলিয়নে রয়েছে। তো প্রথম 3টে সংখ্যা শুধু পড়বো। কোম্পানির এই টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন এই 214 ছিল, সেখান থেকে বেড়ে 241 হয়েছে, যেটার আগে ছিল 239। ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির এই টোটাল ইনকাম বেড়েছে। এবং যদি কোম্পানির নেট প্রফিটের কথা বলি, এটা দেখতে পাচ্ছেন এই 18 কোটি থেকে বেড়ে হয়েছে 20 কোটি। এর আগের কোয়ার্টারের কথা ছিল 21 কোটি। মানে ইয়ারলি এই প্রফিট কিছুটা বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি এই প্রফিট এটা কিছুটা ডাউন হয়েছে। এবং এই কোম্পানিও ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। এই কোম্পানি দেখতে পাচ্ছেন এক একটা শেয়ার পিছু এই 7 টাকা করে ফাইনাল ডিভিডেন্ড দেবে বলেছে। এরপরে ক্রুড অয়েল, তো যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম এই যে ক্রুড অয়েল এইখানে যে প্রাইস সেখানে অনেকটাই বৃদ্ধি দেখা গেছে, তবে ক্রুড অয়েলের যে প্রাইস এটা কিন্তু স্থায়ী হবে না। মানে এখান থেকে ক্রুড অয়েলের প্রাইস পড়বেই, হতে পারে এরপরে যখন এই আমেরিকা ইরানের উপর অ্যাটাক করবে তখন সাময়িকভাবে এই যে ক্রুড অয়েলের প্রাইস সেটা বেড়ে গেল, কিন্তু এর আগেও আমরা দেখেছি এই ক্রুড অয়েলের প্রাইস এটা বেড়ে গেলেও সেই উঁচু লেভেলে টিকে থাকে না, আবার পড়ে যায়। তো যদি এখন বুঝতে পেরে যান এই ক্রুড অয়েলের কারণে কোন কোন স্টকগুলোতে মুভমেন্ট আসছে, তাহলে সেই সমস্ত স্টক থেকে একটা শর্ট টার্মে প্রফিট তৈরি করারও সম্ভাবনা থাকে। তো এই ক্রুড অয়েলের প্রাইস বেড়ে যাওয়ার কারণে কোন স্টকগুলো ভালো এবং কোন স্টকগুলো খারাপ পারফর্ম করছে, যদি সেরকম কিছু স্টক নিয়ে কথা বলি যেগুলোর উপর এই ক্রুড অয়েলের সরাসরি ইম্প্যাক্ট পড়ে, যেমনটা দেখতে পাচ্ছেন এই অয়েল ইন্ডিয়া এটা 5% বেড়েছে, তারপরে এই ONGC এটাও বেড়েছে 3.65%। এই কোম্পানিগুলো কি কাজ করে থাকে? এই কোম্পানিগুলো যে ক্রুড অয়েল সেগুলোই উত্তোলন করে থাকে, তার সঙ্গে সঙ্গে ক্রুড অয়েলের খোঁজও চালায়। তো ক্রুড অয়েলের দাম বাড়লে এই কোম্পানিগুলোর জন্য সেটা ভালো ব্যাপার, এবং সেরকমটাই দেখতে পাচ্ছেন যখন আবার ক্রুড অয়েলের দাম পড়বে তখন কিন্তু এই স্টকগুলোও পড়বে। আর সেরকমই কোন স্টকগুলো এখন পড়ছে যদি কথা বলি, দেখতে পাচ্ছেন এই হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্প এটা 5%-এর উপরে ডাউন হয়ে গেছে, তারপরে এই ভারত পেট্রোলিয়াম এটাও 4%-এর কাছাকাছি ডাউন, এরপরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এটাও এই
1.76% ডাউন। মানে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো যারা এই ক্রুড অয়েল কিনে রিফাইন করে সেইগুলো পড়ছে, কারণ এদেরকে এই যে ক্রুড অয়েল সেটা বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, যেটা তাদের যে মার্জিন সেখানে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। এবং যখন ক্রুড অয়েলের দাম পড়বে তখন আবার এই কোম্পানিগুলোতে রিকভারিও দেখা যাবে। তারপরে সিমেন্ট কোম্পানিগুলোও পড়ছে বর্তমানে, যেমনটা দেখতে পাচ্ছেন আল্ট্রাটেক সিমেন্ট 3% পড়ে গেছে। তারপরে এই এসিসি লিমিটেড 1.68% ডাউন হয়েছে। তারপরে এই সাংঘি ইন্ডাস্ট্রি এটাও 3% ডাউন। মানে বেশিরভাগ সিমেন্ট কোম্পানি দেখতে পাবেন যে আজকে লাল নিশানি বন্ধ হয়েছে। এর কারণ কি, এই সিমেন্ট ইন্ডাস্ট্রিতেও এই যে ক্রুড অয়েল সেটাকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। এরপরে যখন দেখবেন আবার এই যুদ্ধ পরিস্থিতি ঠান্ডা হয়ে গেছে, এই ক্রুড অয়েলের প্রাইস পড়ছে, তখন এগুলোতেও রিকভারি আসবে। সেরকমই জিনিস এই এভিয়েশন সেক্টরেও দেখতে পাবেন, যেমনটা দেখতে পাচ্ছেন এই ইন্টারগ্লোব এভিয়েশন 3%-এর উপরে পড়েছে। তারপরে এই যে স্পাইস জেট এটাও কিছুটা লাল নিশানে বন্ধ হয়েছে। কেন বন্ধ হয়েছে? কারণ এদের যে জ্বালানি সেটাই ক্রুড অয়েল থেকেই তৈরি হয়। এছাড়াও কিছু কোম্পানি যেমন টায়ার স্টকগুলো, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এমআরএফ এটাও ডাউন হয়েছে, লাল নিশানে বন্ধ হলো। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাপোলো টায়ার্স এটাও পড়েছে। তারপরে এই জেকে টায়ার্স এটাও পড়েছে। এই টায়ার তৈরিতেও এই যে ক্রুড অয়েল সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা কাঁচামাল, এবং সেই কারণে দেখতে পাচ্ছেন এই কাঁচামালের দাম বেড়ে যাচ্ছে, এই কোম্পানিগুলোতে প্রেসার আসছে। এছাড়াও যদি কথা বলি এই পেন্ট সেক্টরে কাজ করা কোম্পানিগুলো যদি দেখেন, কি কি কোম্পানি রয়েছে, এশিয়ান পেন্টস এটা দেখতে পাচ্ছেন ডাউন রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে বার্জার পেন্টস এটাও লাল নিশানে বন্ধ হলো। তারই সঙ্গে সঙ্গে এই কানসাই নেরোল্যাক, মানে যে কোনো পেন্ট সেক্টরের কোম্পানি তুলে নিন, প্রায় বেশিরভাগ জায়গাতেই এরকম লাল নিশান কিন্তু দেখতে পাবেন। এই পেন্টসেও সেম একই জিনিস, এই ক্রুড অয়েল এই পেন্ট সেক্টরের কাঁচামাল। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি বিভিন্ন কেমিক্যাল কোম্পানিও এই যে ক্রুড অয়েল সেটাকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে থাকে, এবং এই কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলোতেও এই যে পতন সেটা কিন্তু দেখতে পাবেন। এই বাড়ছে বলে যেই কোম্পানিগুলো যেরকম পারফরমেন্স দেখাচ্ছে, যখন এই ক্রুড অয়েল পড়বে তখন তার বিপরীতমুখী পারফরমেন্স এই কোম্পানিগুলোতে দেখা যাবে। এরপর একটি কোম্পানি ফেড ব্যাংক ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড কোম্পানির জন্য কি খবর সামনে আসছে, এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন একটা ট্যাক্স রিফান্ডের নোটিশ পেয়েছে। মানে যেই টাকাটা কোম্পানির খাতায় যোগ হবে কোম্পানির কাছে ফিরে আসবে, এবং এই টাকার অ্যামাউন্টটা কত দেখতে পাচ্ছেন এই 686 কোটির একটু ওপরে, এবং এই টাকা ফিরছে, এটা এই কোম্পানির জন্য পজিটিভ ব্যাপার। তারপরে এই জিএইচপি ইনফ্রা প্রজেক্ট লিমিটেড এই কোম্পানি তো লাগাতার আপার সার্কিটেই চলছে, তারপরেও আজকে ভালো খবর এসেছে। এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই রুফটপ সোলার ইপিসির জন্য 123 কোটি টাকার অর্ডার পেয়েছে। তারপরে এই ওয়ারে এনার্জিজ লিমিটেড কোম্পানি বড় বড় ইনভেস্টমেন্টের কথা ঘোষণা করেছে। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন একটা 8,000 কোটি টাকার ব্যাটারি প্রজেক্টের ব্যাপারে আলোচনা চলছে, এবং যেখানে কোম্পানিটা এই অন্ধ্রপ্রদেশের সরকারের সঙ্গে আলোচনাও চালাচ্ছে। কোম্পানিটা এর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই যে গ্রিনফিল্ড ব্যাটারি ফ্যাসিলিটি সেটা তৈরি করবে, এবং এই অন্ধ্রপ্রদেশ ছাড়াও আরো অন্যান্য রাজ্যের সঙ্গেও এই কোম্পানিটা অ্যাগ্রেসিভলি কথাবার্তা চালাচ্ছে। তারপরে কোম্পানি টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এইখানে এই কোম্পানিটা আরবিএনএল এর সঙ্গে পার্টনারশিপ করেছে এই রেল ম্যানুফ্যাকচারিং কে বুস্ট করার জন্য। যেখানে দেখতে পাচ্ছেন আরবিএনএল এদের কাছে মেজরিটি স্টেক থাকবে, মানে 51%, এবং এই টেক্সম্যাকো রেল এদের কাছে এই যে পার্সেন্টেজ এটা আছে 49%। মানে দুজনে মিলে বিভিন্ন প্রজেক্টে কাজ করবে। তারপরের কোম্পানি রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এই কোম্পানি কিছু অর্ডার পেয়েছে। এইখানে এই কোম্পানিটা এই নর্থ সেন্ট্রাল রেলওয়ে এদের তরফ থেকে এই 35 কোটি টাকার উপরে অর্ডার পেয়েছে। এই কারণে কোম্পানিটা ফোকাসে থাকতে পারে। তারপরে যে কোম্পানি সেটা হচ্ছে পেস ডিজিটেক লিমিটেড, এইখানে এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এই ভিডিও সার্ভেলেন্স সিস্টেম বসাবার জন্য এই 890.69 মিলিয়ন টাকার অর্ডার পেয়েছে। মানে যদি কোটির হিসাবে কথা বলি, প্রায় 89 কোটি টাকার অর্ডার এই কোম্পানি পেয়েছে। এরপরে এই এআই সিস্টেম অ্যান্থ্রোপিক, তাদের তরফ থেকে কিছু তথ্য আজকে সামনে আসছে। এই অ্যান্থ্রোপিক আজকের দিনে আরো বড় একটা দাবি করেছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যান্থ্রোপিক তারা কি বলছে যে তাদের টুলের মাধ্যমে 100 খানারও বেশি রোগ আগে থেকে প্রেডিক্ট করা যাবে। দেখতে পাচ্ছেন এআই টুলস প্রেডিক্টস ওভার 100 ডিজিজ ইয়ার্স বিফোর দে হ্যাপেন। মানে কোনো কিছু রোগ আসার আগেই এই কোম্পানি কিন্তু সেই রোগগুলোর যে পূর্বাভাস সেটা দিয়ে দিতে পারবে। এবং এই যে নিউজটা এটা বিভিন্ন ডায়াগনস্টিক সেক্টরে থাকা যে কোম্পানিগুলো রয়েছে তাদের জন্য কিন্তু খারাপ খবর হতে পারে। তারপরের কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এইখানে এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন আজকের দিনে ঘোষণা করে দিয়েছে রিলায়েন্স অ্যান্ড জিও টু ইনভেস্ট রেস 10 লাখ crore ওভার 7 ইয়ার্স ফর ইন্ডিয়াস এআই ট্রান্সফরমেশন। মানে এআই সেক্টরে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ডেটা সেন্টার প্রজেক্টে এই রিলায়েন্স তারা প্রায় 10 লাখ কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে, যেটা পরবর্তী 7 বছরের মধ্যে ইনভেস্ট করা হবে। আর শুধুমাত্র এই রিলায়েন্স নয়, বিভিন্ন কোম্পানি তাদের দিক থেকে এআই সেক্টরে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে। যেমনটা যদি কথা বলে থাকে বিভিন্ন যে এসি মেকিং কোম্পানিগুলো রয়েছে তারাও কিন্তু এই এআই সেক্টরে এন্ট্রি নেবে। কিভাবে নেবে? এই এআই সেক্টরে কি কাজে লাগে? ডেটা সেন্টার, এবং সেই যে ডেটা সেন্টার সেটা প্রচুর গরম হয়, মানে কুলিং সিস্টেমের প্রয়োজন হয়। সেরকমটাই দেখতে পাচ্ছেন এখানে ভোল্টাস ব্লুস্টার প্রিপেয়ার টু ক্যাপচার কুলিং ডিমান্ড ফ্রম ডেটা সেন্টার। মানে ডেটা সেন্টার এটাকে ঠান্ডা রাখার জন্য যে বিভিন্ন সিস্টেমের প্রয়োজন হবে, তো সেই সমস্ত সিস্টেমে কাজ করার জন্য এই ভোল্টাস এবং ব্লুস্টার তারা কিন্তু নিজেদের প্রিপেয়ারও করছে। এরপরে কিছু ইকোনমিক ডেটা, অনেকদিন পরে এই ইন্ডিয়ান রুপি দেখতে পাচ্ছেন এই 91 উপরে উঠে গেছে, মানে দুর্বল হয়ে গেছে। এর আগে এই 90 থেকে 91 মধ্যেই ঘুরছিল, এবং আজকের দিনে একটা শার্প র্যালি ইন্ডিয়ান রুপিতে এসেছে, যেটা ইকোনমির জন্য কিছুটা খারাপ। আর এরপরে যদি আমেরিকার ডলার ইন্ডেক্সের কথা বলি, এইখানেও লাগাতার তেজি ফিরছে, যেটা কিছুদিন আগে এই 95-96 কাছাকাছি চলছিল, সেটা বাড়তে
পড়তে পড়তে এই 98-এর কাছাকাছি পৌঁছে গেছে এবং বিশেষ করে ফেডের চেয়ারম্যান এটা পরিবর্তন হবে এবং যেই ব্যক্তির নাম সামনে আসছে সেই ব্যক্তির নাম আসার পরই এই যে ডলার ইন্ডেক্স এটা শক্তিশালী হচ্ছে, কারণ তিনি আসার পরেও এই যে আমেরিকান ডলার সেটা শক্তিশালী করার দিকেই মন দেবেন। এবং তারই সঙ্গে সঙ্গে এই খবরও দেখতে পেয়েছেন, যদিও রিপোর্টের মাধ্যমে আসছে যে রাশিয়াও বর্তমানে এই যে আমেরিকার ডলার তার মাধ্যমে ব্যবসা করতে পারে, কারণ বর্তমানে এই যে রাশিয়া তারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে এই আমেরিকার ডলার সেটা ইউজ করে না। এই আমেরিকা ও রাশিয়ার উপর বিভিন্ন ব্যান লাগিয়ে রেখে দিয়েছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেব। এই ডাও জোন্স এটাই প্রায় 0.59% নিচে ট্রেড করছে এবং এরই সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই নাসডাক কম্পোজাইট এটা এই মুহূর্তে 0.38% নিচে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।